প্রাণীবিজ্ঞান ১ দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন। মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে তোমরা কোষ সম্বন্ধে জেনেছ। এ অধ্যায় কোষ বিভাজন, বিশেষ করে কোষচক্র ও মায়োসিস সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে। বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি কোষের একটি স্বাভাবিক ও অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এ অধ্যায়ে আমরা পাঠ পরিকল্পনা দেখব। মায়োসিসের ব্যাখ্যা, মাইটোসিসের গুরুত্ব, মায়োসিস এর পর্যায়সমূহ, জীবদেহে মায়োসিসের গুরুত্ব, জীবের ধারাবাহিকতা রক্ষায় মায়োসিসের কোষ ও বিভাজনের অবদান, ব্যবহারিক মাইটোসিস বিভাজন পর্যবেক্ষণ করে চিত্র অঙ্কন। পাঠ পরিকল্পনা পাঠ ১। কোষ বিভাজন, প্রজনন, প্রকারভেদ, মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন ধাপসমূহ, মায়োসিস বিভাজন কোষ বিভাজন, মায়োসিস কোষ বিভাজনের ধাপসমূহ, মায়োসিস ১, মায়োসিস কোষ বিভাজনের ধাপসমূহ, মায়োসিস ২, মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব, ব্যবহারিক মাইটোসিস কোষ বিভাজন বিভিন্ন পর্যায়ে স্লাইড পর্যবেক্ষণ। বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি কোষের একটি স্বাভাবিক ও অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এককোষী জীবসমূহ যেমন ব্যাকটেরিয়া, ইস্ট প্রভৃতি বারবার বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এককোষী জীবে পরিণত হয়। বিশাল দেহি একটি বটগাছের সূচনা ঘটে একটি মাত্র কোষ হতে। গাছ থেকে গাছের সৃষ্টি হয়, প্রাণী থেকে প্রাণী, আর তেমনই কোষ থেকে কেবল কোষই সৃষ্টি হতে পারে। এককোষী নিষিক্ত ডিম্বাণু হতে কোষ বিভাজন প্রক্রিয়ায় একসময় কোটি কোটি কোষের সমন্বয়ে একটি পরিণত মানুষের সৃষ্টি হয়। জীববিজ্ঞানের কোষ বিভাজনের একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। এর মাধ্যমেই জীবের দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে। যেই প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলে অপত্য কোষ, এবং যে কোষটি থেকে অপত্য কোষ সৃষ্টি হয় সে কোষটি হলো মাতৃকোষ। ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। কোষ থেকে কেবল কোষই সৃষ্টি হতে পারে, এটি বলেন রুডল্ফ ভিরশাও। হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড। প্রতিটি জীবে নির্দিষ্ট সংখ্যক ইউনিক ক্রোমোজোম থাকে, যেমন মানুষের 23টি, ফলের মাছের 4টি। সবগুলো ইউনিক, অনন্য, অদ্বিতীয়। ক্রোমোজোম মিলে একটি ক্রোমোজোমের সেট তৈরি হয়। মানুষের 2 সেট ক্রোমোজোম, অর্থাৎ প্রতিটি ক্রোমোজোমে 2টি করে কপি আছে। যে কোষে 2টি সেট ক্রোমোজোম আছে তাকে বলা হয় ডিপ্লয়েড কোষ বা 2N। মানুষ ডিপ্লয়েড জীব। যে কোষে 1 সেট ক্রোমোজোম থাকে তাদের বলা হয় হ্যাপ্লয়েড কোষ বা N। N stands for the number of unique chromosomes. মানুষের দেহকোষ 2N, কিন্তু ডিম্বাণু শুক্রাণু কোষ N। কোষ বিভাজনের প্রকার। জীবজগতে 3 প্রকার কোষ বিভাজন দেখা যায়: অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন উইথাউট মায়োটোসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন অর্থাৎ জিআর মাইটোসিস থ্রেড, আর মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন জিআর ডিমিনিউশন। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষ নিউক্লিয়াস সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে 2টি অপত্য শিশু কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস বা প্রত্যক্ষ বিভাজন বলে। প্রক্রিয়া। মাইটোসিস প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা ছাড়াই সরাসরি মাতৃকোষ বিভাজনের ঘটে থাকে। এক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি 2 অংশে ভাগ হয়। নিউক্লিয়াস প্রথমে লম্বা হয় ও মাঝখানে ভাগ হয়ে 2টি নিউক্লিয়াসে পরিণত হয়। পরে কোষটি মধ্যভাগে একটি চক্রাকার গর্ত ভেতরের দিকে ঢুকে গিয়ে পরিশেষে কোষটি দুভাগে ভাগ করে ফেলে। ফলে 2টি কোষ অপত্য কোষের ডটার সেলে পরিণত হয়। প্রতিটি অপত্য কোষ ক্রমে বৃদ্ধি পেয়ে মাতৃকোষের অনুরূপ আকার ও আকৃতি লাভ করে। কতক ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবে এক প্রকার কোষ বিভাজন দেখা যায়। ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়া কতক অ্যামাইটোসিসের মতোই। উভয় প্রক্রিয়ায় প্রায় সমার্থক। অ্যামাইটোসিস প্রক্রিয়ার তাৎপর্য। বিজ্ঞানী স্ট্রাসবার্জার 1892 এর মতে অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতি উৎপত্তি হয়েছে। কোনো এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই প্রক্রিয়া অত্যন্ত ফলপ্রসূ এবং একমাত্র প্রক্রিয়া।
মাইটোসিস বা সমকারণিক কোষ বিভাজন। প্রকৃত কোষী জীবদেহে গঠনের কোষ বিভাজন হলো মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের একটি প্রকৃত কোষে প্রতিটি ক্রোমোজোমে একটি করে ক্রোমাটিড দুদিকে দুমেরুতে সরে গিয়ে দুটি অপ্রত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। পরে দুটি অপ্রত্য নিউক্লিয়াস মধ্যবর্তী স্থানে আদি কোষে কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে এবং প্রাণী কোষের মেমব্রেনের ভেতর দিকে ঢুকে গিয়ে সাইটোপ্লাজম দুভাগে ভাগ হয়ে যায় এবং দুটি অপ্রত্য কোষে পরিণত হয়। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই প্রক্রিয়ায় বিভক্ত কোষের ক্রোমোজোম সংখ্যাগত, আকৃতিগত ও গুণগত কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ নতুন কোষের প্রতিটিতে ক্রোমোজোমের সংখ্যা, গুণাগুণ, গঠন, আকৃতি, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ইত্যাদি সমান থাকে। এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভাজিত হয়। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভক্ত হয় তাই মাইটোসিস কোষ বিভাজন। অন্যভাবে বলা যায়, যে কোষ বিভাজন একটি দেহে কোষ নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুটি অপ্রত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপ্রত্য কোষে পরিণত হয়, সেই কোষ বিভাজনই মাইটোসিস। নিউক্লিয়াসের এর বিভাজন প্রথম দেখতে পান স্লাইখার 1879 সালে এবং নাম দেন ক্যারিওকাইনেসিস। পরে ওয়াল্টার ফ্লেমিং এ প্রকার পূর্ণ বিভাজনের মাইটোসিস নামকরণ করেন, অর্থাৎ স্লাইখার নাম দেন ক্যারিওকাইনেসিস, ক্যারি, আর ওয়াল্টার ফ্লেমিং নাম দেন মাইটোসিস। মাইটোসিস বিভাজনে মাতৃকোষ প্রতিটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার সহ লম্বালম্বিভাবে সমান দুভাগে ভাগ হয় এবং প্রতিটি অংশ এর নিকটবর্তী মেরুতে গমন করে। ফলে সৃষ্ট নতুন কোষ দুটি ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমকারণিক বিভাজন বলা হয়। মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস প্রাণী ও উদ্ভিদের বিভাজনক্ষম ক্ষমতাসম্পন্ন দৈহিক কোষে ঘটে থাকে, যেমন উদ্ভিদের কাণ্ড ও এর শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ, ক্যাম্ব্রিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস ঘটে থাকে। জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ মাইটোসিসের প্রক্রিয়ারই ফল। জননাঙ্গ গঠন এবং বৃদ্ধিও মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। মাইটোসিসের বৈশিষ্ট্য: এই প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে তথা অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। প্রতিটি ক্রোমাটিড তথা অপ্রত্য ক্রোমোজোম তার নিকটস্থ মেরুতে পৌঁছে দুটি অপ্রত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। কাজেই দুটি অপ্রত্য কোষী ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। অপ্রত্য কোষগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়, কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনসমূহ বহনকারী ক্রোমোজোমগুলো প্রতিটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি অপ্রত্য কোষ নিউক্লিয়াসে যায়। অপ্রত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। অপ্রত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমায়তন হয়। কোষ চক্র ও ইন্টারফেস। সেল সাইকেল অ্যান্ড ইন্টারফেস। একটি সুস্থ বর্ধিষ্ণু কোষের জীবন শুরু হয় তার মাতৃকোষের বিভাজনের মাধ্যমে এবং শেষ হয় বিভাজিত হয়ে অপ্রত্য কোষ সৃষ্টির মধ্যে দিয়ে। একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন, এই তিনটি কাজ যেই চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় সেল সাইকেল বা কোষচক্র। হাওয়ার্ড ও প্ল্যাঙ্ক এই কোষচক্র প্রস্তাব করেন। এই চক্রটি বারবার চলতেই থাকে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন অর্থাৎ 10⁻14 কোষ থাকে। দেহকে সুস্থ রাখতে হলে এদের মধ্যে সঠিক সময়ে সঠিক কোষ বিভক্ত হতে হবে। এই বিভাজনের জন্য প্রয়োজন অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রয়োজনীয় উদ্দীপনার সিঙ্গেল বা সংকেত। কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত, যেমন ভ্রূণ কোষ, মূল ও কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ। কিছু কোষ আছে প্রয়োজনীয় উদ্দীপনা পেলে বিভাজিত হতে পারে, আবার অনেক কোষ আছে কখনোই বিভক্ত হয় না, যেমন আমাদের পূর্ণাঙ্গ, লাল কোষ, পেশী কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষসমূহ। কোষচক্র দুটি প্রধান ধাপে বিভক্ত, যথা কোষের বিভাজন অবস্থাকে বলা হয় অ্যামফেজ বা মাইটোসিস এবং দুটি অ্যামফেজের মধ্যবর্তী অবিভাজনকে বলা হয় ইন্টারফেজ। অন্যভাবে দুটি কোষ পরপর দুবার বিভক্ত হওয়ার মধ্যবর্তী সময়ের পর্যায়ই হলো ইন্টারফেজ।
এম ফেজ এবং ইন্টারফেজ পর্যায়ক্রমিকভাবে পরস্পর এসে কোষচক্র সম্পন্ন করে। কোষচক্রে মোট সময়ের মাত্র 5 থেকে 10 ভাগ ব্যয় হয় এম ফেজে, বাকি 90 থেকে 95 ভাগ ব্যয় হয় ইন্টারফেজ দশায়। এখানে উল্লেখ্য যে কোনো নির্দিষ্ট সময়ে দেহের মধ্যে অল্প সংখ্যক কোষ মাইটোসিস পর্যায়ে থাকে এবং অধিকাংশ কোষই ইন্টারফেজ পর্যায়ে থাকে। এটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়। অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে যৌগ। বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা প্রদান করে। আমাদের দেহে কোনো স্থান কেটে গেলে রক্ত অনুচক্রিকা একটি গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, যা উদ্দীপনার চারপাশে কোষ বিভাজিত হয়ে ক্ষত স্থান জোড়া লাগিয়ে দেয়। দেহের ইমিউন সিস্টেমের জন্য দরকারি কোষসমূহ বিভাজিত হয়ে রক্তকণিকা একটি গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দেয়। ব্রোন ম্যারোতে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি করে। ইন্টারফেজ অবস্থাটি বেশ দীর্ঘ। পরবর্তী বিভাজন পর্যায়টি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইন্টারফেজ অবস্থায় নিউক্লিয়াস বহু গুরুত্বপূর্ণ ক্রিয়া প্রক্রিয়া ঘটে থাকে। তাই ইন্টারফেজ অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিভাকীয় নিউক্লিয়াস। এক কথায় বলা যায় এম ফেজকে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয় ইন্টারফেজ দশায়। কোষ চক্রের সময়ের 90 থেকে 95 ভাগ সময় ব্যয় হয় ইন্টারফেজ অবস্থায়। ইন্টারফেজ সাধারণ 3টি উপপর্যায়ে ভাগ করা হয়, যথা জি, এস এবং G2 দশা। টার্গেট কোষ, যে কোষ বিভাজিত হবে, সারফেসে বিভিন্ন রিসেপ্টর প্রোটিনের সাথে গ্রোথ ফ্যাক্টর যুক্ত হয়ে একটি কোষ চক্র শুরু করার নির্দেশ প্রদান করে। G1 দশা, গ্যাপ 1 ফেজ। প্রতিটি কোষ পরবর্তী বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হয় G1 উপপর্যায়ে। G1 পর্যায়ে সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয়, যা সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসে যুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়াটি গতি ত্বরান্বিত ও নিয়ন্ত্রণ করে। সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করে। এ সময় প্রয়োজনীয় অন্যান্য প্রোটিন, আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশন সকল উপাদান তৈরি হয়। যে প্রক্রিয়ায় আর বিভাজিত হবে না তা 1 সপ্তাহ বা 1 বছর অর্থাৎ আমৃত্যু G1 উপদশাতেই আবদ্ধ হয়ে যায়। মোট কোষ চক্রের 30 থেকে 40% সময় এই পর্যায়ে ব্যয় হয়। ধাপ 2, এস দশা। যে পর্যায়ের প্রধান কাজ হলো নিউক্লিয়াস ক্রোমোসংস্থ ডিএনএ সূত্রে রেপ্লিকেশন। পরবর্তী পর্যায়ের আগেই ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়। একটি দ্বিতন্ত্রী ডিএনএ অণুর দৈর্ঘ্য বরাবর 2টি দ্বিতন্ত্রী ডিএনএ অণু পরিণত হয়। প্রতিটি ডিপ্লয়েড কোষে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এ সময় হিস্টোন প্রোটিন সংশ্লেষণ হয়। এই পর্যায়ে সময় ব্যয় হয় মোট সময়ের 30 থেকে 50 ভাগ। ডিএনএ সংশ্লেষণ ঘটে এস দশায়। G2 দশা, গ্যাপ 2 ফেজ। এটি হলো এম ফেজের মাইটোসিস দশা প্রবেশ করার প্রস্তুতি পর্যায়। এই উপপর্যায়ের প্রধান কাজ হলো মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ, যা দিয়ে মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরি হবে। একটি ক্রোমোজোম থেকে 2টি ক্রোমোজোমে পরিণত হয়। একটি ক্রোমোজোম থেকে 2টি ক্রোমোজোমে পরিণত হয়। ক্রোমোজোম মাইক্রোটিউবিউলস তৈরির সূচনা করে। বিভাজন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি এটিপি তৈরি হয়। G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে হলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর MPF নামক প্রোটিনের প্রয়োজন পড়ে। কিছু সংখ্যক কোষ G2 পর্যায়ে এসে আটকা পড়ে যায় আর কখনো বিভাজন পর্যায়ে প্রবেশ করে না। মোট সময়ে 10 থেকে 20% এই পর্যায়ে ব্যয় হয়। অর্থাৎ প্রথম ক্ষেত্রে ব্যয় হয়েছিল মাত্র প্রথম ক্ষেত্রে 30 থেকে 40%, দ্বিতীয় ক্ষেত্রে 30 থেকে 50% এবং তৃতীয় ক্ষেত্রে 10 থেকে 20%। অর্থাৎ সবচেয়ে বেশি সময় এস দশায় হয় এবং এস দশাতেই জিনের অনুলিপন ঘটে। আর মাইটোসিসের সময় মাত্র 5 থেকে 10। কোষের চক্রের নিয়ন্ত্রক। কোষ চক্রের নিয়ন্ত্রক হলো সাইক্লিন প্রোটিন বা সিডিকে। মানুষের কোষে 4 প্রকার সাইক্লিন থাকে। সাইক্লিন ডি কোষ চক্র ডি থেকে এস এবং
S থেকে G2 পর্যায়ে নিয়ে যায়, অর্থাৎ মোটামুটি পুরো পর্যায়ে। সাইক্লিন E S পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। সাইক্লিন A S পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনে সক্রিয় ও ত্বরান্বিত করে। সাইক্লিন B মাইটোসিস স্পিন্ডল তন্তুসহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সব কিছু সম্পন্ন করে। সি আর চীনের ডিমের প্রোটিন সংশ্লেষণ নিয়ে কাজ করতে গিয়ে টিমোথি হান্ট 1882 দৈবক্রমে বা অপ্রত্যাশিতভাবে সাইক্লিন প্রোটিন তিনিই নাম দেন, আবিষ্কার করেন। এজন্য হান্টের সাথে লি হার্টওয়েল ও পল নার্সকে 2001 সালে নোবেল প্রাইজ দেওয়া হয়। হার্টওয়েল ইস্ট কোষে এমন জিনের সন্ধান পান যা কোষচক্র শুরু করে বলে ধরে নেওয়া হয়। নার্স অন্য প্রজাতির ইস্ট কোষে এমন একটি জিনের সন্ধান পান যা মিউটেট হলে কোষচক্র বন্ধ করতে অথবা সময়ের আগে কোষ বিভাজন শুরু করতে পারে। জীব জীবনে ইন্টারফেসের গুরুত্ব। জীব জীবনে কোষের ইন্টারফেস অতীব গুরুত্বপূর্ণ। কোষটি পরবর্তী কোষে বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা ইন্টারফেসের প্রথম দিকেই ঠিক হয়। পরবর্তী কোষ বিভাজনের জন্য প্রোটিন, আরএনএ ও ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়, ডিএনএ রেপ্লিকেট হয়। কোষ বিভাজনে প্রয়োজনীয় স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়। কোষ বিভাজনে প্রয়োজনীয় শক্তি এটিপি তৈরি হয়। ইন্টারফেস দশা না থাকলে কোষ বিভাজন সম্পন্ন হবে না। বিভাজন প্রক্রিয়া না থাকলে কোষের সংখ্যা বৃদ্ধি, জীবনের পূর্ণাঙ্গ বিকাশ হবে না, তাই নতুন জীব সৃষ্টি হবে না। জীব জীবনে কোষচক্রের গুরুত্ব, তাৎপর্য। ইন্টারফেস ও মাইটোসিস কোষ বিভাজন পর্যায়ক্রমভাবে এসে কোষচক্রে সম্পন্ন করে। কোষচক্রের গুরুত্ব অপরিসীম। কোষচক্র না হলে এককোষী ও বহুকোষী কোনো জীবেরই বংশবিস্তার হবে না। কোষচক্রে ইন্টারফেসের প্রস্তুতি কারণেই মাইটোসিস হয়, আর মাইটোসিস বহুকোষী জীবের বৃদ্ধি ও বিকাশ ঘটায়, প্রজনন অঙ্গ তৈরি করে ও ক্ষত পূরণ করে। প্রতিটি জীবে স্বাভাবিক কোষচক্রের ওই জীবের স্বাভাবিক বৃদ্ধি সম্পন্ন করে। অস্বাভাবিক অর্থাৎ অনিয়ন্ত্রিত কোষচক্র জীবের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত করে, এমনকি ক্যান্সার রোগ সৃষ্টি করে থাকে। অ্যামফেজ বা মাইটোটিক ফেজ কোষচক্রের D2 থেকে মাইটোসিস বা বিভাজন পর্যায়ে প্রবেশ করে। এটি জটিল প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন, পুনর্গঠন, সাইটোপ্লাজমের নতুন দুই কোষে গমন, সেল মেমব্রেন এবং উদ্ভিদ কোষে কোষ প্রক্রিয়া গঠনের মাধ্যমে পূর্ণাঙ্গ দুটি অপ্রত্যক্ষ সৃষ্টির মধ্যে দিয়ে অ্যামফেজ সমাপ্ত হয়। কোষচক্রের মোট সময়ের মাত্র 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয় মাইটোসিস ফেজের জন্য। স্তন্যপায়ীদের কোষচক্রে মাইটোসিস দশা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টায় স্থায়ী হয়। এভাবেই ইন্টারফেস চক্রাকারে চলতে থাকে। আধুনা কোষচক্রে 3টি পর্যায়ে বিভক্ত করা হয়, যথা ইন্টারফেজ, মাইটোসিস এবং সাইটোকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন। ইন্টারফেজ ও অ্যামফেজের মধ্যে পার্থক্য। এটি কোষ বিভাজনের প্রস্তুতি দশা, এটি কোষের প্রকৃত বিভাজন দশা। কোষচক্রের 90 থেকে 95% সময় এখানে ব্যয় হয়। কোষচক্রের 5 থেকে 10% এখানে ব্যয় হয়। এ দশা অকোষীয় সংগঠনের বৃদ্ধি এবং সংখ্যাগত বৃদ্ধি ঘটে। এ দশায় কোষীয় সংগঠনের বিস্তার ও বিভাজন ঘটে। এ দশায় বংশগতীয় বস্তু ক্রোমোজোম হিসেবে থাকে। এ দশায় বংশগতীয় বস্তু ক্রোমোজোম হিসেবে থাকে। এ দশায় বংশগতীয় বস্তু ক্রোমাটিন হিসেবে থাকে, অর্থাৎ যেটা ইন্টারফেস সেটা ক্রোমাটিন হিসেবে থাকে ট, আর যেটা অ্যামফেস সেটা ক্রোমোজোম হিসেবে থাকে। মাইটোসিস সম্পূর্ণ বিভাজন প্রক্রিয়া দুভাগে বিভক্ত। 1. ক্যারিওকাইনেসিস বা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া চলাকালে নিউক্লিয়াসের বিভাজন। 2. সাইটোকাইনেসিস অর্থাৎ মাইটোসিস শেষের দিকে সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিস মাইটোসিস বলতে মূলত ক্যারিওকাইনেসিসকে বোঝানো হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজন মাতৃকোষের নিউক্লিয়াস থেকে দুটি অপ্রত্য নিউক্লিয়াস সৃষ্টি হওয়ায় ক্যারিওকাইনেসিস বলে। মাইটোসিসের পর্যায়সমূহ। এই কোষ বিভাজন একটি অবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া, তাই একে বিভিন্ন পর্যায়ে ভাগ করা সঠিক নয়।
তবুও বর্ণনা ও ধারাবাহিক সুবিধার জন্য মাইটোসিসকে প্রধানত 5টি দশা বা পর্যায়ে ভাগ করা হয়ে থাকে। দশাগুলো নিম্নরূপ: 1. প্রোফেজ বা আদ্য দশা। আদি গ্রিক শব্দ প্রো অর্থ প্রাক এবং ফেজ অর্থ দশা। মাইটোসিস কোষ প্রথম পর্যায়কে প্রোফেজ বলে। এই মাইটোসিস সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। নিউক্লিয়াস বিশেষ করে ক্রোমোজোমগুলোতে জল বিয়োজন আরম্ভ হয়। ক্রমাগত জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত হতে থাকে। ফলে ক্রোমোজোমগুলো ক্রমাগত খাটো ও মোটা হয়, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং স্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। এ পর্যায়ে শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপে বিলুপ্তি ঘটতে থাকে। অর্থাৎ প্রোফেজ দশাতে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ সিডিকে কর্তৃক কতক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে ক্রোমোজোমের সংকোচন শুরু হয় এবং কতক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়ার এনভেলপে বিলুপ্তি ঘটতে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে অনুদৈর্ঘ্য 2টি সূত্রে বিভক্ত থাকে। প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলা হয়। ক্রোমোজোমগুলো প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিডে বিভক্ত হলেও আলোক অণুবীক্ষণ যন্ত্রে অবিভক্ত বলে মনে হয়। এ পর্যায়ে স্পিন্ডল তন্তুর সূচনা ঘটে। প্রাণী কোষে সেন্ট্রিওল ও স্পিন্ডল তন্তু সৃষ্টি হলেও উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউলস থাকে। সাধারণত উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। স্পিন্ডল তন্ত্র সৃষ্টি হয়। 2. প্রোমেটাফেজ বা প্রাক মধ্য পর্যায়। প্রো অর্থ প্রাক, মেটা অর্থ মধ্য আর ফেজ অর্থ পর্যায়। প্রোফেজ পর্যায়ের পরবর্তী এবং মেটাফেজ পর্যায়ের অগ্রবর্তী পর্যায় প্রোমেটাফেজ বলে। এটি স্বল্পস্থায়ী পর্যায়। প্রোফেজের একেবারে শেষের দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুমেরুযুক্ত স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। এ পর্যায়ের প্রথম দিকে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো আঘাতে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে এবং একসময় বিলুপ্ত হয়ে যায়। এ পর্যায়ে নিউক্লিওলাসেরও বিলুপ্তি ঘটে। প্রোমেটাফেজ পর্যায়ে উদ্ভিদ কোষে তন্তুময় প্রোটিন সমন্বয়ে গঠিত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের দুমেরুর মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। স্পিন্ডল তন্তুগুলো এক প্রান্ত মেরু হতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এদের স্পিন্ডল ফাইবার বলা হয়। প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত হয়। এ সময় ক্রোমোজোম একটু আন্দোলিত হয়, যাকে ক্রোমাটোমীয় নৃত্য বলা হয়। আসলে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে ট্র্যাকশন ফাইবার বলা হয়। ক্রোমোজোম এ সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। প্রাণী কোষে স্পিন্ডল তন্তু সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুমেরুতে অবস্থান নেয় এবং দুমেরু হতে এস্টার তন্তু বিচ্ছুরিত হয়। মাইটোটিক সেন্টার। কোষের এ পর্যায়ে মাইটোসিস কোষে মাইক্রোটিউবিউলস ব্যবস্থা করে। প্রাণী কোষে ক্রোমোজোম মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করে। স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ার কাইনেটোকোর মোটর প্রোটিনে সংযুক্ত হয়। এই প্রোটিন এটিপি ভেঙে এডিপি ও পিআই সৃষ্টি করে এবং শক্তি নির্গত হয়। এই শক্তি খরচ করে ক্রোমোজোম মাইক্রোটিউবিউলস ধরে চলতে থাকে। মেটাফেজ মধ্য পর্যায়। এ পর্যায়ে প্রথমেই সমস্ত ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। স্পিন্ডল যন্ত্রের দুমেরুর মধ্যবর্তী স্থানে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখা যায়। ক্রোমোজোমের খাটো ও মোটা হওয়াকে বলা হয় কন্ডেনসেশন। অতিমাত্রায় কয়েলিং প্রক্রিয়া হয়ে থাকে, তাই একে বলা হয় সুপার কয়েলিং। সুপার কয়েলিং প্রক্রিয়ায় ক্রোমোজোম খাটো ও মোটা হয়। এ পর্যায়ে কোষের ক্রোমোজোম সংখ্যা, আকার ও আকৃতি নির্ণয় করা যায়। নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত থাকে। মেটাফেজ পর্যায়ে শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে 2টি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে।
অ্যানাফেজ বা গতি পর্যায়। গ্রিক শব্দ অ্যানা অর্থ গতি, ফেজ অর্থ দশা। সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজ পর্যায় শুরু হয়। এ পর্যায়ে অপ্রত্যয় ক্রোমোজোম সমূহ বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে শুরু করে। সেন্ট্রোমিয়ার পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপ্রত্যয় ক্রোমোজোমে পরিণত হয় এবং প্রতিটি অপ্রত্যয় ক্রোমোজোম এদের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়। অপ্রত্যয় ক্রোমোজোম মেরু অভিমুখে চলনের সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী হয়। ফলে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ইংরেজি ভি আকৃতি, এল আকৃতি, জে আকৃতি, আই আকৃতি অর্থাৎ মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্লোসেন্ট্রিক ও টেলোসেন্ট্রিক অক্ষরের মতো দেখায়। অপ্রত্যয় ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালেই অ্যানাফেজ তথা গতি পর্যায়ের বিলুপ্তি ঘটে। টেলোফেজ বা আন্তঃপর্যায়। গ্রিক শব্দ টেলো অর্থ শেষ, ফেজ অর্থ পর্যায় বা দশা। কোষ বিভাজনের এ পর্যায়ে অপ্রত্যয় কোষগুলো দুটি বিপরীত মেরুতে অবস্থান নেয় এবং ক্রোমোজোমগুলো বারবার জল বিয়োজন, হাইড্রেশন ঘটে। ফলে ক্রোমোজোম প্রসারিত হয়। ক্রোমোজোম ক্রমশ সরু ও লম্বা হতে থাকে এবং অস্পষ্ট হতে থাকে। এ পর্যায়ে কোষের দিকে দুই মেরুতে ক্রোমোজোম, চারদিকে নিউক্লিয়ার এনভেলপ এবং স্যাট ক্রোমোজোম গৌণ কুঞ্চনে নিউক্লিয়াস পুনরাবির্ভাব ঘটে। ফলে মেরুতে দুটি অপ্রত্যয় নিউক্লিয়াস সৃষ্টি হয়। স্পিন্ডল ফাইবারগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। মাইটোসিস প্রধান উপপর্যায় মনে রাখার সহজ উপায় ইপ ম্যাথ। ইন্টারফেজ, ম্যাথ, পি ফর প্রিপেয়ার, ইন্টারলিউড, প্রিপেয়ার, মিডল, অ্যাপার্ট, টু অর্থাৎ ইন্টারফেস, প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। সাইটোকাইনেসিস। কোষ বিভাজনের পর্যায়ে শেষের দিকে সাইটোকাইনেসিস আরম্ভ হয়। বিভাজনরত কোষে সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হওয়াই সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে কোষ প্লেট ও কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে। উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্র বিষুবীয় অঞ্চল ক্রমশ প্রশস্ত হয়ে কোষ প্রাচীর সৃষ্টি করে। সূত্রগুলো অদৃশ্য হয়ে যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করে। বিষুবীয় অঞ্চলে লাইসোজোমের ন্যায় ফ্যাগমোজোম জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে প্লাজমা লেমা নামক ঝিল্লি সৃষ্টি করে। এরা কোষ প্লেট সৃষ্টিতে সাহায্য করে। কোষ প্লেটের ওপর সেলুলোজ, হেমিসেলুলোজ, প্যাকটিন অন্যান্য দ্রব্য জমা হয়ে কোষ প্রাচীর গঠন করে। কোষ প্রাচীর গঠনের ফলে মাতৃকোষে পরবর্তী দুভাগে ভাগ হয়ে দুটি অপ্রত্যয় কোষের জন্ম হয়। প্রাণী ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র বিষুবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লির গর্তের ন্যায় মাঝখান দিকে ঢুকে যায় এবং এ গর্ত সব দিকে হতে ক্রমান্বয়ে গভীরতর হয়ে মাঝখানে একত্রিত মিলিত হয়। ফলে দুটি কোষ দুভাগে ভাগ হয়ে পড়ে। প্যাকটিন, প্রোটিন, অ্যাক্টিন এবং মায়োসিন কোষঝিল্লির খাত সৃষ্টিতে সহায়তা করে। সাইটোকাইনেসিস না হলে এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকলে একই কোষের বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়। একে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল। কোনো শৈবালে, ছত্রাক ও প্রাণী কোষের ক্যারিওকাইনেসিস ঘটে কিন্তু সাইটোকাইনেসিস ঘটে না। এর ফলে একটি কোষে বহু নিউক্লিয়াসের উৎপত্তি হয়। এ ধরনের উদ্ভিদ কোষকে সিনোসাইট এবং প্রাণী কোষকে প্লাজমোডিয়াম বলে। অর্থাৎ সিনোসাইট এবং প্লাজমোডিয়াম। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য। এ পদ্ধতিতে নিউক্লিয়ার বিভাজন ঘটে, এ পদ্ধতিতে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। জটিল পদ্ধতি এবং দীর্ঘ সময়ের প্রয়োজন, অপেক্ষাকৃত সরল পদ্ধতি এবং কম সময়ের প্রয়োজন। সমগ্র প্রক্রিয়াটি 5টি দশা অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এ কোনো পর্যায়ে ভাগ করা হয় না। প্রোটিন বিভাজিত হয়ে দুটি অপ্রত্যয়, নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপ্রত্যয় নিউক্লিয়াসে পরিণত হয়। সাইটোপ্লাজম দুটি ভাগে বিভক্ত হয়। নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ঘটে। কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের আগে ঘটে, সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিসের পরে ঘটে। মাইটোসিসের গুরুত্ব, তাৎপর্য বা প্রয়োজনীয়তা। জীবদেহে মাইটোসিস প্রক্রিয়া গুরুত্ব অপরিসীম।
নিচে মাইটোসিস প্রক্রিয়া গুরুত্ব উপস্থাপন করা হলো। দেহের গঠন ও দৈহিক বৃদ্ধি। বহুকোষী জীবের জাইগোট নামক একটি মাত্র কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবদের সৃষ্টি হয় এবং এর দৈহিক বৃদ্ধি ঘটে। কতক এককোষী সুকেন্দ্রিক জীবে মাইটোসিস কোষ বৃদ্ধি ঘটে, যেমন ক্লাইমোডোমোনাস, অর্থাৎ ক্লাইমোডোমোনাসেই পেয়ালাকৃতি প্লাজমিডেই বংশবৃদ্ধি ঘটে মাইটোসিস প্রক্রিয়ায়। তারপর জননসৃষ্টি ও জননকোষের সংখ্যা বৃদ্ধি। মাইটোসিস বিভাজনের ফলেই বহুকোষী জীবের জননাঙ্গের সৃষ্টি হয়, ফলে বংশবৃদ্ধির ক্রমধারা বজায় রাখতে পারে। জননকোষের সংখ্যা বৃদ্ধি করতে হলে এই প্রক্রিয়া আবশ্যক। এ বিভাজন প্রক্রিয়ার ফলেই কোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন ইত্যাদি গুণগত বজায় থাকে। নিউক্লিয়ার ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। ক্রোমোজোমে প্লাজমিডের বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ও রাসায়নিক উপাদানের সাহায্যে নিউক্লিয়াসের কোষের বিভাগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। মাইটোসিস প্রক্রিয়ায় কোষের বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার পরিমাণগত ও নিয়ন্ত্রণগত ভারসাম্য রক্ষিত হয়। ক্রোমোজোমের সংখ্যা সমতা রক্ষা। মাইটোসিস কোষ বিভাজনের কারণে দেহের সব ক্রোমোজোমের সমসংখ্যক ও সমগুণ সম্পন্ন ক্রোমোজোম থাকে। ক্ষত স্থান পূরণ। বহুকোষী জীবদেহে সৃষ্ট যে কোনো ক্ষত স্থান মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয়। জীবকোষে কিছু কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট। সব কোষ বিনষ্ট হলে মাইটোসিসের মাধ্যমে এদের পূরণ ঘটে। কিছু কিছু অপ্রয়োজনীয় কোষের জীবনকাল অতি সীমিত, কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের সীমিত, যেমন মানুষের লোহিত রক্তবাহিনীর কোষ, কর্নিয়ার বাইরের কোষ, এগুলো ক্রমাগত ক্ষতফল প্রাপ্ত হয়। মাইটোসিস বিভাজনের মাধ্যমে এই কোষগুলো পুনরুৎপাদন ঘটে। এই প্রকার বিভাজনের ফলে জীবজগতে গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা বজায় থাকে। অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে টিউমার, ক্যান্সার সৃষ্টি ইত্যাদি হয়। অনিয়ন্ত্রিত মাইটোসিস। কোষের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ফ্যাক্টর দ্বারা মাইটোসিস নিয়ন্ত্রিত হয়। কোনো কারণে এই নিয়ন্ত্রণ অকার্যকর হলে অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটে থাকে, ফলে টিউমার, ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার অর্থ ক্র্যাব বা কাঁকড়া। ক্যান্সার কোষ আশেপাশে ছড়িয়ে গেলে কাঁকড়া সারসীর পায়ের মতোই দেখায়। ক্যান্সার কোষে সাইক্লিন সিডিকে এর নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। P53 নামক প্রোটিন সাধারণত কোষের বিভাজন হতে বিরত রাখার ভূমিকা রাখে। এটি ডিফেক্টিভ। মানুষের প্রায় অর্ধেক সংখ্যক কোষই ডিফেক্টিভ P73 আছে। কোষ চক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে ক্যান্সার সৃষ্টি হয়। মানুষের অধিক হারে ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভবত এটিই কারণ। কোষ বিভাজনের জন্য কিছু গ্রোথ ফ্যাক্টর কাজ করে। ক্যান্সার কোষ তাদের গ্রোথ ফ্যাক্টর নিজেরাই তৈরি করে নেয়, অথবা বিভাজনের জন্য কোনো গ্রোথ ফ্যাক্টর লাগে না। কোষ চক্র নিয়ন্ত্রণকারী দু ধরনের প্রোটিন হচ্ছে প্রোটিন কাইনেজ ও সাইক্লিন। টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অঙ্কোজেনেসিস। কোষ চক্রে বিনষ্টকারী জিন হলো অঙ্কোজিন। যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে তা হলো মিউটাজিনস। মিউটাজিনস পদার্থই কার্সিনোজেন্স, ক্যান্সার সৃষ্টিকারক হয়। দেহে বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়া হলো মেটাসিস। বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার তৈরি করে। এ ভাইরাস B6 আর B7 জিন দুটি ক্যান্সার তৈরি করে। বহুকোষী জীবের প্রতিদিন কোষের মৃত্যু ঘটে। কোষ বিভাজনের মাধ্যমে তা পূরণ করতে হয়। জীবদের প্রতিটি লক্ষ লক্ষ কোষের প্রতিদিন লক্ষ মৃত্যু ঘটে। দুটি উপায়ে মৃত্যু ঘটে, একটি হলো নেক্রোসিস, অপরটি হলো অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস পুষ্টির অভাবে অথবা বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে কোষ মারা যায়। আর অ্যাপোপ্টোসিস হলো কোনো কোষের জেনেটিক্যাল মৃত্যু। কোনো কোষ জীবদেহের বা অঙ্গের অন্য এখন প্রয়োজন নেই, তাই এদের ধ্বংস করতে হয়। যেমন মানুষের ভ্রূণ অবস্থায় পাতলা টিস্যু দিয়ে হাতের সকল আঙ্গুল লাগানো থাকে, এরপর মাঝখানে টিস্যু ধ্বংসের মাধ্যমে বিলুপ্ত হয়, 5টি আঙ্গুল পৃথক হয়। একটি কোষ যতদিন বাঁচবে
ততই তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়, তা থেকে সহজে ক্যান্সার হতে পারে। তাই এদের ধ্বংস বা মৃত্যু হওয়া দরকার। তাই সাধারণ আমাদের রক্ত এবং অন্ত্রের অ্যাপিথেলিয়াল কোষের ব্যাপারে প্রয়োজন, কারণ এরা প্রতিনিয়ত উচ্চ মাত্রায় বিষাক্ত পদার্থে উন্মুক্ত হয়। আমাদের দেহে প্রতিদিন যে লক্ষ লক্ষ কোষের মৃত্যু হয় তার অধিকাংশই রক্ত ও অন্ত্রের অ্যাপিথেলিয়াম লাইনিংয়ের কোষে। মাইটোসিস ইন্ডেক্স কোনো টিস্যুর মোট কোষের সংখ্যা এবং মাইটোসিস কোষের সংখ্যার অনুপাত হল মাইটোটিক ইন্ডেক্স। এমআই সমান মাইটোসিস কোষের সংখ্যা মোট কোষ সংখ্যা। চিকিৎসকের জন্য এমআই এর প্রয়োজন পড়ে। এমআই থেকে চিকিৎসক অনুমান করতে পারেন টিউমার কত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং এর জন্য কী ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন। উচ্চ এমআই বলে দেয় এটি দ্রুত বর্ধনশীল টিউমার। মাইটোসিস ও অ্যামাইটোসিসের মধ্যে পার্থক্য। দশা বা পর্যায়। এটি সরল প্রকৃতির কোষ বিভাজনে এর কোনো দশা পার্থক্য নেই। এটি তুলনামূলক জটিল এবং ধারাবাহিক গতিশীল প্রক্রিয়ায় বিভিন্ন দশা পার্থক্য রয়েছে। এ বিভাজন নিউক্লিয়াসে সরাসরি বিভক্ত হয়। এ বিভাজন নিউক্লিয়াস বিভিন্ন দশার মাধ্যমে বিভক্ত হয়। এক্ষেত্রে নিউক্লিয়াস সাইটোপ্লাজম ক্ষেত্রে একত্রে বিভাজিত হয়। এক্ষেত্রে প্রথম নিউক্লিয়াস এবং পরে সাইটোপ্লাজম বিভক্ত হয়। অর্থাৎ প্রথম ক্ষেত্রে মাইটোসিসের ক্ষেত্রে প্রায় একত্রে বিভাজিত হয় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, কিন্তু অ্যামাইটোসিসে প্রায় একত্রে, কিন্তু অ্যামাইটোসিসে একটি আগে একটি পরে। এর মাধ্যমে এককোষী জীবে বংশবৃদ্ধি ঘটে। এদের বৈশ্বিক বৃদ্ধি কোনো ভূমিকা নেই। আর মাইটোসিসের মাধ্যমে এককোষী জীবের বংশবৃদ্ধি এবং বহুকোষী জীবের বৃদ্ধি কতক্ষণ ঘটে। অ্যামাইটোসিসের এই বিভাজনকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন। মাইটোসিসকে বলা হয় পরোক্ষ বিভাজন। অ্যামাইটোসিস দেখা যায় হচ্ছে ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া প্রভৃতি এককোষী জীবদেহে অ্যামাইটোসিস দেখা যায় এবং উন্নত উদ্ভিদ ও প্রাণী কোষে মাইটোসিস দেখা যায়।